ভাই সব, আজ এই পঞ্চায়েতে আমরা দুই পরিবারের মধ্যে সম্পর্ক বাড়াতে চাই। বড় আর মেঘলার বিয়ে হোক, এটাই সৃষ্টিকর্তার ইচ্ছা হয়তো। তাই ওদের মধ্যে মিল হলে আমরা সবাই খুশি। হ্যাঁ, আমার ছেলে বড়, অনেক পরিশ্রমী, মেঘলাও ভালো মেয়ে। এই বিয়েতে গ্রামের সবার মধ্যে শান্তি বজায় থাকবে, কারণ সবার মতেই আমরা এই বিয়ে ঠিক করতে চাচ্ছি। কিসের শান্তি? হ্যাঁ করিম ভাই, তোমার মেয়ের বয়স তো মাত্র 16। এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে কি লাভ? আমার ছেলে ফারুকের জন্য অপেক্ষা করতে পারতে। বয়স বাড়লে তখন আমরা না হয় সম্পর্ক বাড়াতে পারতাম। মুক্তার ভাই, মেয়ের বিয়ে তার বাবার সিদ্ধান্ত নিয়েই হচ্ছে। তুমি কেন মাঝখানে আসতে চাইছো? আমি বুঝতে পারছি না, আমার ছেলের বিয়ে নিয়ে অন্য কারো কোনো মতামত থাকবে কেন? এটা তো একান্তই আমার এবং আমার পরিবারের ব্যক্তিগত সিদ্ধান্ত। যদি দু পরিবার রাজি থাকে তবে বিয়ে হোক আগামী পূর্ণিমায়। সবাই যখন রাজি, সবাই যখন খুশি, তখন শুভ কাজে দেরি করে কি লাভ? ওদের শান্তি আমি ভেঙে দেব রে, দেখে নিও। আমার সাথে বেইমানি? কেমন বেইমানি? আপনারে বা আপনার পোলারে কেউ তো কথা দিছিল না যে মেঘলা বড় হইলে আপনার পোলার সাথে বিয়ে হইব। কথা কি দিছিল? কথা দেয়নি, কিন্তু এটাও বেইমানি। আমার কথা না রাখাটাও একটা বেইমানি। এ আমি দেখে ছাড়বো। আমি এত সহজে ছাড়ার পাত্র নই। হ্যাঁ হ্যাঁ। হে সৃষ্টিকর্তা, এই ঝড় কি কোনো অশুভ সংকেত? আমার সন্তানের জীবন যেন অন্ধকারে ডুবে না যায়, ওরা যেন চির সুখী হয়। ভয় পেও না, এই ঘর, এই সুখ কখনো ভাঙেনি, আজও ভাঙবে না। আমরা কখনো কারো খারাপ করিনি, আমাদেরও কোনো খারাপ হবে না। কিন্তু এ কেমন আচমকা ঝড়! এই বাতাসের গতি, ঝড়ের দমকা হাওয়া, এ তো আমাদের খুব অচেনা। ঠিক বলেছ, এই ঝড় আমাদের একদম অচেনা। কিন্তু আব্বু, নদীর পানি কি উপচে পড়বে? বাইরের অবস্থা খুবই থমথমে। বাজারে সবাই বলছে আজ স্মরণকালের ভয়ানক ঝড় হতে পারে। তুই ভেতরে আয়, যা হবার তাই হবে। প্রকৃতির সাথে আমরা কিছুতেই পারবো না। হে কেমন আচমকা বাতাস, কেমন আচমকা ঝড়, যে ঝড় ধীরে ধীরে বন্যায় রূপ নেবে। আমরাও খুব চিন্তিত। এরকম ঝড় বা বন্যা কোনোটাই আমরা আগে কখনো দেখিনি। এ যেন এক অভিশাপ, যেটা আমাদের দিকে প্রকৃতি ঠেলে দিয়েছে। না, হ্যাঁ, এমন করে বলো না। প্রকৃতিও কখনো অভিশাপ নেয়? জানি না কেন যেন আজ মনে অজানা ভয় কাজ করছে। সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে না তো? আর ভয় পেয়ে কি হবে বলো? কপালের লিখন কি মুছে দেওয়া যায়? আজ বাদে কাল আমার বিয়ের দিন, আর আজ এত ঝড়। আমার খুব ভয় করছে। ভয় পেয়ে কি হবে রে বাবা? এসব আমাদের পরীক্ষা। সৃষ্টিকর্তা আমাদের অনেক ধরনের জিনিস দিয়ে পরীক্ষা করেন। হায় সৃষ্টিকর্তা, আমাদের সবাইকে সুস্থ রাখুন, আমাদের ভালো রাখুন। ছেলেটার নতুন জীবনটা এভাবে ঝড় দিয়ে শুরু হবে কোনো দিন কল্পনাও করিনি। বিবাহ সম্পন্ন হইছে, আমাগর সবার এখন নিরাপদ স্থানে পৌঁছানো দরকার। শুনছেন, শুনছেন আপনি? আমার খুব ভয় লাগছে। এই ঝড় কি আমাদের পাপের শাস্তি? কি হচ্ছে কি সব? না, এটা পরীক্ষা। আমরা একসাথে সবকিছুর মোকাবেলা করব।
দেখলেন কাজী সাহেব, এই বিয়েই গ্রামের অভিশাপ এনেছে। গ্রামের সকলকে বলে রাখি, আপনারা সাবধান হন। এই ঝড়ের লক্ষণ কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে। আব্বু, আম্মু, কে কোথায় আছো? তোমাদের কারো কোনো খোঁজ পাচ্ছি না কেন? এটা আমাদের রান্নাঘরের হাঁড়ি, সব শেষ হয়ে গেছে। আমরা দুজন ছাড়া আর আমাদের কেউ নেই। আমরা ওই খুঁটি ধরে আঁকড়ে দিয়েছিলাম, আর সবাই ভেসে গেল। যদি নদী সবকিছু কেড়ে নিয়ে থাকে, তাহলে আমাদের কেউ নিয়ে নিক। আমি আর বাঁচতে চাই না। আমার অশুভ কাজ মানে অশুভ দিন। না, আমরা বেঁচে আছি, একসাথে ঘর বানাবো। তুমি এভাবে ভেঙে পড়লে আমি কিভাবে সামনে এগোবো বলো? কি করে বাঁচবো আমি? আমার মা বাবা, তোমার মা বাবা, আমাদের বাড়ি ঘর সবই তো ভেঙে গেল। জানি না এটা আমাদের জন্য কোন ধরনের পরীক্ষা ছিল, যেটা আমাদের প্রিয়জনদের ভাসিয়ে নিয়ে গেল। এখন আমাদের নতুন করে শুরু করা ছাড়া আর কোনো উপায় নেই। এই জমি আমার দাদা। তোমার বাবা আমাদের থেকে এই জমি কেড়ে নিয়েছে। চোরের মায়ের বড় গলা শুনেছি, আজ দেখছি চোর তুমি। ঝড়ের পর তুমিই তো সব জমি দখল করেছো। মাইয়াটারে দিয়ে কাজ করাও, নইলে জ্বালাইয়া দিমু। শোনো সবাই, এই দুজনের বিয়ের কারণেই গ্রামে ঝড় এসেছিল। এদের গ্রাম থেকে তাড়াতে সবার সাহায্য প্রয়োজন। এরা এদের দুটি পরিবারের সবগুলো সদস্যকে শেষ করে দিয়েছে। এদের জন্য গ্রামের আর কোনো ক্ষতি হোক, সেটা আমি কিছুতেই হতে দেব না, হতে দেব না। সত্যি নাকি এই সব? অঘোর জন্য ঝড় হইছে? আমার গরুটাও তো ভাইসা গেছে। আমার বাড়ির সবকিছু একদম শেষ হইয়া গেল। তাইলে আমরাও কি অগর দোষী বানামু নাকি? আমাগর কি এমন করা উচিত হইব? না না না, কখনোই না। এই মোক্তার প্রথম থেকেই অগর বিয়ের প্রস্তাবের বিপক্ষে আছিল। আর কোনো মানুষের পক্ষেই সম্ভব না প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আসা, বুঝলা? তুমি আমার স্বামীর রোদে দেয়া কাপড় টানছো কেন? তোমার কি লজ্জা নেই? মানুষের বাড়ি এসে তাদের জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করছো। লজ্জা তো তারই হওয়া উচিত, যে অভিশপ্ত মাইয়া, যে অভিশপ্ত বউ, যে তার নিজের মা বাবাকেও ধ্বংস করছে, সাথে নিজের শ্বশুর বাড়িও ধ্বংস করছে। তোমাকে এত বড় সাহস কি দিল আমার বিষয়ে এত বড় কথা বলার? মোকলেসের লোক হয়ে ঝড়ের পর থেকে সব অসহায় মানুষদের ঘর বাড়ি দখল করে আবার এসেছো বড় কথা বলতে। তোমার এত বড় স্পর্ধা, আমাগরে এত বড় কথা শুনাও। তোমার আমি দেইখা নেমু। আমার বাড়ি এসে আমার উপর চড়া হয়ে আমায় কথা শোনাও। আমাকে বলছো কিনা দেখে নেবে। আজ হাটে নাকি পিঠা বিক্রি করতে যাইব, সেইখানে তোমারে দেইখা নেমু। এ কি এত ধোয়া? এইসব আগুনের লেলিহান কোত্থেকে এলো? মেঘলা, এদিকে চলে এসো। মুক্তার আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিল। এত বড় শয়তান আমি কখনোই দেখিনি। বিনা কারণে মানুষদের কষ্ট দেয়। কি করে বুঝলে তুমি এই মোক্তারের কাজ? আমাদের কোনো শত্রু নেই, একমাত্র মুক্তার, যিনি নিজ থেকে আমাদের শত্রু হয়েছেন। হায় সৃষ্টিকর্তা,
এক ঝড় আমাদের জীবনের সব সুখ কেড়ে নিয়েছে। এখন বিপরীত আগুন, সে কি আমাদের সবকিছু পুড়িয়ে ফেলবে? মুক্তার, তোর শেষ রক্ষা হবে না। মানুষকে শুধু শুধু যন্ত্রণা দেওয়া, কষ্ট দেওয়া, এসব কিছুতেই সৃষ্টিকর্তা সইবে না। ওই দেখো, ওরা আমাদের মেরে ফেলবে। সাহায্য করো, সবাই আমাদের সাহায্য করো। আমরা আমরা যে শেষ হয়ে গেলাম। বড় ভাই, এ কি সর্বনাশ হলো! মানুষ এভাবে কি করে আরেকজনের ক্ষতি করে? ভয় পেও না, আমরা আছি, একসাথে লড়বো। তোরা সবাই চলে যা এখান থেকে। ওদের মতো অপয়াকে গ্রাম থেকে না তাড়াতে পারলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব যে। আমার চোখে শুকনা মরিচ মারা, এখন দেখ শরীর পুড়লে কিরকম জ্বলে। রাজু, তুই চুপ কর। আমি এদিকে সবাইকে ওদের বিপক্ষে নিয়ে যাচ্ছি, আর তুই? আরে চুপ করার দরকার নাই। তোমরা একজন মানুষ হইয়া অন্য মানুষের ক্ষতি করতাছ। তোমরা তো মানুষ নামের কলঙ্ক। যদি কেউ এই গ্রাম ছাড়া হয়, তাইলে সেটা তোমরাই হইবা, কইয়া দিলাম। না 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 না, আমি ভুল কিছু করিনি। আমি তো সবার ভালোর জন্য এসব করেছি। কেউ আমাকে ভুল বুঝবেন না, কেউ না। আমাগর এখন আপনার কথা শোনার থেকে বেশি জরুরি অগর বাড়ি ঘরের আগুন নেভানো। সইরা যাও সামনে থেকে। বড়, তোমার আব্বু আম্মু নদীর ওপারে আছেন। মুক্তার জেনে শুনে লুকিয়েছে সব। তারা অনেকবার এখানে আসতে চেয়েছে, কিন্তু মুক্তার ও তার লোকজন তোমার আব্বু আম্মুকে এখানে আসতে দেয়নি কিছুতেই। আপনি কি বলছেন এসব? আমি কি স্বপ্ন দেখছি? আমার আব্বু আম্মু সত্যি আছে? হ্যাঁ বাবা, আমি নিজে চোখে দেখেছি। বিশ্বাস না হলে আমার সাথে চলো, নিজে চোখে দেখবে তুমি। হ্যাঁ, সত্যি আমার বিশ্বাস হচ্ছে না। আমি কোনোদিন ভাবতেও পারিনি আমার আব্বু আম্মুকে আমি আবার দেখতে পাবো। বেঁচে আছে? কোথায়? আমরা তাদের কাছে যাবো আজই, এক্ষুনি। অবশ্যই যাবে, তারাও তোমাদের দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। না জানি কত কষ্ট পেয়েছে তারা এতদিন। মুক্তারের লোকজন মিলে হয়তো তাদের অনেক কষ্ট দিয়েছে। মানুষ কি করে অন্য মানুষের ক্ষতি চায় আমি বুঝি না। মুক্তার, আজই শেষ করব আমি তোকে। বিনা কারণে তুই আমাদের এত ক্ষতি করেছিস, আমি কিছুই বলিনি। আজ জানলাম তুই আমার মা বাবাকেও ছাড়িসনি। শান্ত হও, এখন মাথা গরমের সময় নয়। মাথা ঠান্ডা রেখে আমাদের সব কাজ করতে হবে। আমাদের মাথার উপর এখন অনেক কাজ। তোমাদের আব্বু আম্মু তোমাদের অনেকবার চিঠি পাঠিয়েছে, কিন্তু তাও তোমাদের কাছে কিছুতেই পৌঁছায়নি। কি নির্মম ভাগ্য! আমি না থাকলে হয়তো কোনোদিন তোমরা জানতেই পারতে না। চাচা, আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমাদের নেই। আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকলাম। মা বাবা, আপনারা তাহলে সত্যি আমাদের ছেড়ে যাননি। আমরা আপনাদের জন্য কত কেঁদেছি জানেন না আপনারা। এই জীবনে যে তোমাদের ফিরে পাবো সেটা প্রায় স্বপ্ন দেখতাম আমি, কিন্তু বাস্তবে কখনো হবে সেটা ভাবতেও পারিনি। আমি সেটা ভাবতেও পারিনি। বাবা, বাবা আমার, তুমি বড় হয়ে গেছো, আমাদের ছাড়া অনেক দায়িত্ব নিতে শিখে গেছো। আজ তুমি আমাদের উদ্ধার করলে বাবা। তোমার সাহস দেখে গর্ব হচ্ছে। আজ তুমি এত দূর আসতে পেরেছো শুধু তোমার এই সাহসের জোরেই। বাবা, তুমি অনেক বড় হও, অনেক বড় হও।
মা বাবা, আপনারা বসুন, নিজের বাড়িতে বসে আরাম করুন। দেখবেন আপনাদের সবকিছু আবার আপনাদের মতন করে সাজিয়েছি, কিন্তু আগের কিছুই ছিল না, একটু একটু করে করেছি। মা, আমরা সবাই ভালো আছি। এর যে খুশির খবর আর কি হতে পারে। শয়তানের নজর আমাদের সংসারের দিকে যেভাবে পড়েছে, আমরা যে এখন পর্যন্ত সুস্থ আছি, ভালো আছি, এটাই তো অনেক। তাহলে চলো এখন নিজেদের জীবনের ওপর অত্যাচারকারীকে কিছু শাস্তি দিয়ে আসি। আমি অন্যায়ের প্রতিবাদ না করে কিছুতেই ছাড়বো না আমি। বাবা, আমরা কোনোভাবেই ওই অত্যাচারীকে ছাড়বো না। অনেক সহ্য করেছি, আর না। এমন কিছু করবেন না যাতে নতুন করে কোনো ঝামেলার সৃষ্টি হয়। আমি আর কোনো ঝামেলা চাই না। আমি কিছুতেই কোনো ঝামেলা সহ্য করতে পারবো না। আপনি শান্ত হয়ে বসুন মা। আজ যদি অন্যায়কারীকে ছেড়ে দিই, তবে কাল আবার সে অন্যায় করবে। কিছুতেই অন্যায়কে ছেড়ে দেয়া যাবে না। অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুজনেই সমান অপরাধী। মেঘলা একদম ঠিক কথা বলেছে মা। তুমি একদম ভয় পাবে না, আমি আছি। আমরা একসাথে আছি। এবার সব ঠিক হবে। তুমি এসব নিয়ে আর ভেবো না। আজ যদি আমরা এই অন্যায়কে প্রশ্রয় দেই, তাহলে এই অত্যাচারী আমাদের জীবন ধ্বংস করে দেবে। আমি আমি গ্রাম ছাড়ছি। আমি কিছু জানি না। আমি কিছু করিনি। এত বড় মিথ্যাবাদী! তোর স্থান এতটাই নিচে যে তোকে আমরাও কিছু বললে সেটা কম হয়ে যাবে। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। কোনটা ভুল? আমাদের ঝড়ের পরে গ্রামে ফিরতে দাওনি সেটা, নাকি আমাদের আটকে রেখেছো সেটা, নাকি আমার ছেলেকে আর তার স্ত্রীকে পুড়িয়ে মারতে চেয়েছো সেটা বলো। ও মনে হয় আমাদের দেয়া চিঠিটা পুড়িয়ে ফেলেছে, সেটাকে ভুল হিসেবে ধরছে। মা, এই পরিস্থিতিতেও তোমার কথা শুনে হাসি পাচ্ছে। আমি যে কি বলবো সে ভাষা খুঁজে পাচ্ছি না। বাবা, আমরা আর কোনো ঝামেলায় যাব না। আমরা আইন নিজেদের হাতে তুলে নেব না। যাও, কিন্তু মনে রেখো, অন্ধকার কখনো জয়ী হয় না। তুমি শীঘ্রই ধ্বংস হবেই। তোমার ধ্বংস অনিবার্য। মেঘলা মা, মা কেমন আছিস? হে কি মা, আমি স্বপ্ন দেখছি নাকি অন্য কিছু? না মা, তুই সত্যিই দেখছিস। এই মোখলেস আমাদের সবাইকে আটকে রেখেছিল এতদিন। আমাদের দিয়ে অনেক কাজ করিয়েছে বিনা পয়সায়। অনেক চেষ্টা করেছি তোদের কাছে আসার, কিন্তু পারিনি। আমাদের সবকিছু কেমন যেন স্বপ্ন মনে হচ্ছে। বিয়ের পর এক মুহূর্ত কাউকেই আমরা পাইনি। সেই থেকে একা একা আমরা দুজনে ছোট থেকে হঠাৎ করেই বড় হয়েছি। আমরা খুব ছোট ছিলাম, কিন্তু পরিবেশ পরিস্থিতিতে একা বেঁচে থাকার জন্য আমাদের অনেক বড় করে ফেলেছে। মা, আমার অনেক বড় হয়েছিস, কত কষ্ট করেছিস। আমরা সবাই আজ এক হতে পেরেছি। সেই ঝড়ের রাতে সৃষ্টিকর্তার সেই পরীক্ষায় আমরা তাহলে পাশ করতে পেরেছি। মা, আমরা আর কখনোই আলাদা হব না মা। আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। এবারের ঝড় আসুক, আমরা আর ভয় পাবো না। আমাদের এই ভয়কে জয় করতে হবে আমাদের একতা দিয়ে। আমরা আর কিছুতেই আলাদা হব না। শিখছি শিখছি, সততাই শক্তি। নিজের জীবনে যতটা সম্ভব ভালো থাকলে, মানুষের ক্ষতি না করলে, কেউ কখনো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমাদের বিয়েই গ্রামের মুক্তির পথ দেখালো। আজ থেকে তোমরা আমাদের গ্রামের সামনের দিনের আলোর পথের দিশারি। আজকের প্রজন্ম, আগামী দিনের ভবিষ্যৎ। আজ আমরা সবাই মিলিত হতে পেরেছি শুধুমাত্র বাবুল চাচার কারণে।
বাবুল চাচাকে আমি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই। মানুষ মানুষের পাশে না থাকলে মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে। আমরা সবসময় একসাথে থাকবো, সুখে দুঃখে মিলেমিশে একসাথে নিজেদের জীবন সাজাবো। ঝড়ের পর সবাই বুঝতে পারে প্রকৃতির সাথে লড়াই নয়, সহাবস্থানই জীবনের মূল মন্ত্র। একদম ঠিক বলেছ। আমরা এরকম পরিস্থিতির কারণেই আজ এতটা কাছাকাছি এসেছি। আমাদের এই একতা যেন সব সময় থাকে, কেমন? অনেকদিন পর এই ফুলগুলো খুঁজে পেলাম। এই ফুলগুলো মা খুব ভালোবাসতো। চাই ফুলগুলো সুন্দর করে ফুলদানিতে সাজিয়ে রাখি গে। মনি, কে কে ডাকে? কে ডাকছে আমাকে? কণ্ঠটা খুব চেনা মনে হচ্ছে, কিন্তু আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কে ডাকছে আমাকে? চাই তাড়াতাড়ি বাড়ি ফিরে চাই। ময়না খালা, তুমি কিছুক্ষণ আগে আমায় ডেকেছিলে? আমি ডেকেছিলাম না তো মনি, আমি তোকে ডাকিনি। আমি তো ঘরেই কাজ করছিলাম। কিন্তু কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে মনি? তুমি বিশ্বাস করবে না ময়না খালা, আমি এই ফুলগুলো নিয়ে বাড়ি আসছিলাম, হঠাৎ কে যেন আমার নাম ধরে ডেকেছে। যা, কি সব বলছো? সত্যি বলছি ময়না খালা, আমি স্পষ্ট শুনেছিলাম। হতে পারে তোমার মনের ভুল। আমিও অনেক সময় অনেক কিছু শুনি, পরে বুঝতে পারি সেগুলো আমি মনের ভুলে শুনেছি। কিন্তু ময়না খালা, আমি স্পষ্ট শুনলাম কে যেন আমার নাম ধরে ডেকেছে। আমার মনে হয় তুমি খুব ক্লান্ত। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে সুন্দর করে লেবুর শরবত বানিয়ে দিচ্ছি। খেলেই দেখবে তোমার সব ক্লান্তি দূর হয়ে গেছে। লেবুর শরবত? লেবুর শরবত খেতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমি জানি তো। যাও যাও, জলদি যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য লেবুর শরবত বানাচ্ছি। মনি, আরে আবার সেই অদ্ভুত কণ্ঠটা না? কে ডাকছে? কে ডাকছে আমাকে? কি হলো মনি, তুমি শরবত খাচ্ছ না কেন? ময়না খালা, আমি আবার সেই কণ্ঠটা শুনেছি। সে আমার নাম ধরে ডাকছে। মনে হচ্ছে তোমার ঘুমের প্রয়োজন। চলো, তুমি কিছুক্ষণ ঘুমিয়ে নাও, দেখবে তোমার ভালো লাগবে। ঠিক আছে ময়না খালা, বাবা কখন আসবে? সাহেব তো বলে গেছেন আজ আসতে দেরি হবে। তুমি ঘুমিয়ে পড়ো। বাবা আসলে আমাকে ডেকে তুলবে কিন্তু খালা। অবশ্যই ডাকবো। সাহেব আসলে অবশ্যই তোমাকে ডেকে তুলবো। মনি, মা মনি। বাবা তুমি এসেছো? হ্যাঁ মা, কি করছিস তুই? লেবুর শরবত খাচ্ছিলাম বাবা। ময়না খালা আমাকে লেবুর শরবত বানিয়ে দিয়েছে। উনি কে? উনি, ওনার নাম কমলি। উনি তোমার নতুন মা। নতুন মা? হ্যাঁ, আজকে থেকে উনি আমাদের সাথেই থাকবেন। কমলি, এই হচ্ছে আমার মেয়ে মনি। মনি? বাহ, সুন্দর নাম তো। তুমি কেমন আছো মনি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালোই আছি। তোমার মতো একটা মিষ্টি মেয়ের সাথে দেখা হলো আমার। ভালো তো থাকবোই, তাই না? তুমি আমার নতুন মা, তুমি কি আমাকে মারবে? তুমি তো বেশ মজা করে কথা বলো। না না, আমি তোমাকে মারবো কেন? তোমার মতো একটা মিষ্টি মেয়েকে কি মারা যায়? আমি তোমার বন্ধু হব। তুমি সত্যি আমার বন্ধু হবে? হ্যাঁ, সত্যি তোমার বন্ধু হব। মনি, আমি লুকোবো আর তুমি আমাকে খুঁজে বের করবে। ঠিক আছে নতুন মা।
এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, এই 10। আমার গোনা শেষ মা। এখন আমি তোমাকে খুঁজতে আসছি। নতুন মা, ও নতুন মা, বাহ, এই জায়গাটা তো খুব সুন্দর। একটা লেবু গাছ। আহ, কি সুন্দর লেবু ফুলের সুবাস। মনটা ভরে গেল। আর লেবুগুলো কি সুন্দর। যাই, কটা লেবু পেড়ে নিয়ে যাই। ময়না খালাকে দিলে খুব খুশি হবে। আমাকে লেবুর শরবত বানিয়ে খাওয়াতে পারবে। মনি, মামুনি, কে কে ডাকে আমাকে? কি আশ্চর্য! কে ডাকছে? কে? মনি, কি হয়েছে তোমার? এভাবে চেঁচাচ্ছ কেন? নতুন মা, নতুন মা, জানো কি হয়েছে? কি হয়েছে মনি? ময়না খালাকে ওই কণ্ঠের কথা বলেছিলাম, কিন্তু সে বিশ্বাস করেনি। নতুন মাও মনে হয় বিশ্বাস করবে না। থাক, নতুন মাকে বলে কাজ নেই। শুধু শুধু দুশ্চিন্তা করবে। না নতুন মা, কিচ্ছু হয়নি। এইদিকে কিসের যেন একটা আওয়াজ শুনলাম। আমি ভেবেছিলাম ভয়ঙ্কর কিছু। এসে দেখি কিছু নেই। তুমি এই লেবু গাছটার কাছে কি করছিলে মনি? তোমাকে খুঁজছিলাম নতুন মা। খুঁজতে খুঁজতেই লেবু গাছটার কাছে চলে এলাম। দেখো না, গাছটাতে কি সুন্দর লেবু ধরেছে। কটা লেবু পেড়ে নিয়ে যাই, কি বলো? না, কোনো লেবু পাড়ার প্রয়োজন নেই। খবরদার, তুমি এই লেবু গাছের কাছে কখনো আসবে না, কখনো হাতও দেবে না। কেন মা, কি হয়েছে? দেখো না কি সুন্দর লেবু। আমার দেখার প্রয়োজন নেই, চলো তো ঘরে চলো। কি হয়েছে নতুন মা? তুমি হঠাৎ করে এত রেগে কেন গেলে? রাগ করছি কোথায়? আমি তো রাগ করিনি। না মানে বলছি, অনেকক্ষণ তো খেলা হয়েছে, এখন ঘরে চলো। কেন নতুন মা, আর একটু খেলি চলো। এখন আর খেলবো না, চলো তো ঘরে চলো। আর এই লেবু গাছটার কাছে তুমি কখনো যাবে না। কেন নতুন মা, কি হয়েছে? লেবু গাছটার কাছে আসতে মানা করছো কেন? জায়গাটা ভালো মনে হচ্ছে না, তাই নিষেধ করছি। তুমি এখানে আর কখনো এসো না। বড়রা নিষেধ করলে সেটা শুনতে হয়। আচ্ছা নতুন মা, ঠিক আছে। চলো তাহলে ঘরে চলো। চলো। মণিমা, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো তো? কমলি, ও কি ঠিক মতো খাচ্ছে? হ্যাঁ, আমি ওর খাওয়া দাওয়ার দিকে খুব খেয়াল রাখি। ও ঠিক মতোই খাওয়া দাওয়া করছে। যাক, তাহলে তো খুবই ভালো। মণি, দাও, তোমার থালাটা দাও। আমি তোমাকে মাংসের তরকারি বেড়ে দেই। মাংস? আমি মাংস খাবো না বাবা। কেন, মাংস খাবে না কেন? আমার মাংস খেতে ইচ্ছে করছে না। সে কি কথা? তুমি মাংসের তরকারি খেতে এত ভালোবাসো, প্রতিদিন তোমার মাংসের তরকারি না হলে চলেই না। সেই তুমিই মাংস খেতে চাইছো না? হ্যাঁ বাবা, আমার কেন যেন মাংস খেতে ইচ্ছে করছে না। দেখলেই অরুচি লাগছে। সে কি, তোমার শরীর ভালো আছে তো? শরীর? হ্যাঁ বাবা, আমার শরীর তো ভালোই আছে, কোনো সমস্যা নেই তো। তুমি মনিকে জোর করো না। সব সময় তো মাংসের তরকারি খেতে ইচ্ছে করবে এমন কোনো কথাও নেই। তাও ঠিক। আচ্ছা ঠিক আছে, তোমার ভালো না লাগলে খেতে হবে না। আমি একটু মাংস নেই। আজ খুব ভালো মাংস এনেছি, বুঝলে কমলি? তুমিও ভালো মতো মাংস খাও। আমাদের ময়নার রান্নার হাত খুব ভালো, বুঝলে? আজ আমারও কেন যেন মাংস খেতে ইচ্ছে করছে না, দেখেই অরুচি লাগছে। মাছ মাংস খাওয়া শেষ পর্যন্ত মনে হয় ছেড়েই দিতে হবে। না, আমিও আজকে মাংস খাবো না। সে কি, মাংস খাবে না কেন? কি হয়েছে তোমার? শরীর ঠিক আছে তো? শরীর তো ঠিক আছে, কিন্তু কেন যেন মাংস খেতে ইচ্ছে করছে না। না, আমি বরং আজ শাকসবজি খাই। আমিও শাকসবজি খাবো বাবা। আচ্ছা ঠিক আছে, নাও শাকসবজি নাও। কিন্তু একটা কথা ভেবে খুবই অবাক লাগছে,
মাংসে এত অরুচি কি করে হলো? একদমই খেতে মন চাইছে না। অনেক সময় এমন হয় প্রিয় খাবারটি খেতেও ইচ্ছে করে না। হ্যাঁ, হতে পারে। যাই হোক, মাঝে মধ্যে শাকসবজিও খেতে খারাপ লাগে না। কি বলো মনি? হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছো বাবা। সাহেব, ও সাহেব। কি ব্যাপার ময়না? কি হয়েছে? সাহেব, আপনি বিশ্বাস করবেন না, এক আশ্চর্য ব্যাপার ঘটে গেছে। আরে, কি হয়েছে বলবে তো? আমি টেবিলের ওপর খাবার বেড়ে দিতে এসেছিলাম। খাবার বেড়ে রান্নাঘরে গিয়ে দেখি মাংসের পুরো হাড়ি খালি। কে যেন সব মাংস খেয়ে ফেলেছে। মানে, কি বলছো এসব? হ্যাঁ সাহেব, এক হাড়ি মাংস পুরোটাই গায়েব। মনে হয় বিড়ালে খেয়েছে। ঘরের জানলা দরজা কি ঠিক মতো আটকে রাখতে পারো না ময়না? আমি তো ঠিকঠাক মতনই আটকে রেখেছিলাম বেগম সাহেবা। আর বিড়াল এক হাড়ি মাংস এভাবে চেটে পুটে খেয়ে ফেলবে? এটা তো অসম্ভব। এমনকি হাড়িতেও সামান্য ঝোল নেই। কি অসম্ভব কথা বলছো তুমি? আমি ঠিক বলছি সাহেব, হাড়িতে সামান্য ঝোলও নেই। বিড়াল তো এভাবে খাওয়ার কথা নয়। আমার মনে হয়। কি মনে হচ্ছে তোমার? এটা এটা কোনো রাক্ষসের কাজ। কি সব অবাস্তব আজগুবি কথা বলছো ময়না? হয়তো অনেকগুলো বেড়াল এসে খেয়ে গেছে। তুমি এরপর থেকে দরজা জানলা ভালো করে আটকে রেখো, কেমন? কিন্তু এখানে তো কোনো বেড়ালও দেখা যাচ্ছে না। সেই জায়গায় এতগুলো বেড়াল আসবে কোথা থেকে সাহেব? আসতেই পারে। খাবারের গন্ধ পেয়ে চলে আসাটা স্বাভাবিক না? তুমি নিজে সাবধান থেকো, দরজা জানলা বন্ধ করে রেখো। জি আচ্ছা সাহেব, ঠিক আছে। কি অদ্ভুত ব্যাপার! এতগুলো মাংস একেবারে গায়েব। ব্যাপারটা তো আসলেই অদ্ভুত। মনি, কে কে ডাকছে আমাকে? কে ডাকছে? কই, কাউকেই তো দেখা যাচ্ছে না। কে ডাকছে আমাকে? মনি, তুমি এত রাতে এখানে কি করছো? নতুন মা, হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। মনে হলো কেউ আমায় ডাকছে। মনে হয় তুমি স্বপ্ন দেখছিলে। চলো, আমি তোমায় ঘুম পাড়িয়ে দিচ্ছি। আমার খুব ভয় করছে নতুন মা। মা হারিয়ে যাবার পর থেকে আমার মাঝে মাঝে খুব ভয় করে। তুমি কি জানো আমার মা কোথায় হারিয়ে গেছেন? হ্যাঁ, আমি সব জানি। তোমার বাবা আমাকে সব বলেছেন। তুমি চলো তো ঘুমোবে। ভয়ের কিচ্ছু নেই। আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেব, চলো। ঠিক আছে নতুন মা। হায় হায় গো, হে কি সর্বনাশ হয়ে গেল গো। কি হয়েছে ময়না? তুমি কাঁদছো কেন? কি হয়েছে ময়না খালা? তুমি এভাবে কাঁদছো কেন? কি আর বলবো সাহেব, আমি তো আগেই বলেছিলাম। আপনি আমার কথা বিশ্বাস করেননি। এই বাড়ির ওপর কোনো রাক্ষসের নজর পড়েছে। আর সেই রাক্ষস আমার এতদিনের পোষা ছাগলটাকে খেয়ে ফেলেছে সাহেব। আমার কত আদরের ছাগল ছিল। প্রথমে হাড়ির মাংস, এখন আমার ছাগলটা খেয়ে ফেললো গো সাহেব। আবার সেই রাক্ষসের গল্প বলছো? এসব বাজে কথা বলো না তো ময়না। নিশ্চয়ই গ্রামের জঙ্গলে কোনো হিংস্র পশু আছে, সেই হয়তো আমার ছাগলটাকে খেয়ে ফেলেছে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে টাকা দেব। তুমি আরেকটা ছাগল কিনে নিও। না গো সাহেব, আমি কোনো ছাগল কিনবো না। অনেকদিন আপনার বাড়িতে কাজ করেছি, আপনার নুন খেয়েছি, কিন্তু আমার প্রাণের ভয় আছে। আমি আপনার বাড়িতে আর কাজ করব না। কাজ করবে না? এ কি বলছো তুমি? তুমি চলে গেলে ঘরের এত কাজ কে সামলাবে? তুমি আমার বহুদিনের পুরনো লোক। তুমি যেভাবে সব কাজ সামলাও, অন্য কেউ সেগুলো সামলাতে পারবে না তো। আমার কিছু করার নেই সাহেব, আমি খুব ভয় পাচ্ছি। এই বাড়িতে সত্যি সত্যি রাক্ষসের নজর পড়েছে। তুমি শুধু শুধুই ভয় পাচ্ছ।
এ বাড়িতে এমন কিছুই নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার টাকা বাড়িয়ে দেব, তবুও তুমি কাজ ছেড়ে যেও না, কেমন? না সাহেব, টাকার জন্যে না। আপনার এখানে আমি টাকার জন্যে কাজ করি না। আমি প্রাণ হারাতে রাজি নই সাহেব। আপনারাও এখান থেকে চলে যান। এই জায়গাটায় নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর কিছুর আগমন ঘটেছে। কি যাতা বলছো? এমন কিছুই হয়নি। আচ্ছা ঠিক আছে, তুমি চলে যেতে চাচ্ছ যখন চলে যাও, আমি তোমাকে আটকাবো না। আচ্ছা সাহেব, মনে রাখবেন আমি ভুল কিছু বলছি না। এই জায়গায় নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু আছে। কাজ করবে না ভালো কথা, এরকম গল্প পাতার দরকার কি? যাই হোক, ঝামেলা বাড়লো, আমাকে আবার নতুন রান্নার লোক খুঁজতে হবে। ময়না খালা এভাবে চলে গেল, খুব খারাপ লাগছে। একে তো সে অদৃশ্য কণ্ঠ, তার উপর আমার প্রিয় একজন মানুষ বাড়ি ছেড়ে চলে গেল। ময়না খালার আজগুবি কথার মধ্যে একটা কথা ঠিকই ছিল, মা হারিয়ে যাবার পর থেকে আসলে আমাদের বাড়ির ওপর কিছু অশুভ ছায়া পড়েছে। আরে হাঁটতে হাঁটতে সেই লেবু গাছটার কাছে চলে এসেছি দেখছি। আরে এ কি? আরে কেউ মনে হয় গাছের ডালটা কাটতে চেয়েছিল, কিন্তু এই রক্ত কোথা থেকে এলো? যাকে অত ভেবে লাভ নেই, মনে হয় কোনো প্রাণীর রক্ত। কি সুন্দর লেবুগুলো, দেখতে খুব ভালো লাগছে। না, আজকে আমি কয়েকটা লেবু ছিঁড়ে নিয়েই যাবো। চাই এখন বাড়ি ফিরে যাই, এই লেবুগুলো দিয়ে শরবত করে খাবো। মনি, কোথায় গিয়েছিলে? আমি ফুল আনতে গিয়েছিলাম নতুন মা। ফুল আনতে গিয়েছিলে? তা ফুল কোথায়? দেখছি না তো। ইয়ে মানে ফুল পাইনি মা, কে যেন সব ফুল ছিঁড়ে নিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও তবে হাত মুখ ধুয়ে এসো। আচ্ছা ঠিক আছে মা। নতুন মা লেবুগুলো দেখলে রাগ করতে পারে, লেবুগুলো আমার ঘরেই থাক। আমি চাই হাত মুখ ধুয়ে আসি। হে কি মা, মা তুমি তুমি ফিরে এসেছো মা? আস্তে শোনা, আস্তে, কেউ শুনে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আমি যা বলছি তা মন দিয়ে শোন। এক্ষুনি তোকে বটতলার ফকির বাবার কাছে যেতে হবে। ফকির বাবার কাছে? কিন্তু কেন মা? কমলি, কমলি কোনো মানুষ নয় রে, ও একটা রাক্ষসী। রাক্ষসী? কি বলছো মা? হ্যাঁ রে মা, এই রাক্ষসীকে আমাদের গোয়াল ঘরে দেখেছিলাম। আমাদের গরুটাকে আক্রমণ করেছিল। রাক্ষসী আমাকে দেখে ফেলে আর তখনই আমাকে মেরে মাটিতে পুঁতে রেখেছিল। তোর বাবাকে বশ করে বউ হয়ে এই বাড়িতে এসেছে। মাংসে তোদের অরুচি ধরিয়েছে, যেন সব মাংস ওই খেতে পারে। রান্না করা মাংস, ময়নার ছাগল সব ও খেয়েছে। কি বলছো কি মা? রাক্ষসী তোমাকে মেরে ফেলেছে? তার মানে মা তুমি কি? না মা, আমি ভূত নই। রাক্ষসী ভেবেছিল আমি মরে গেছি, কিন্তু আমি মরিনি। আমার আত্মা সেই লেবু গাছে আশ্রয় নিয়েছিল। আমি তোকে কত ডেকেছি, তুই তো বুঝতে পারিসনি। এ কি ভয়ঙ্কর কথা বলছো মা? আমি ঠিকই বলছি রে। রাক্ষসী ভেবেছিল লেবু গাছটা কেটে ফেলবে। সে চেষ্টা করেছিল, কিন্তু আমার আত্মার পবিত্র শক্তির সাথে ও পেরে ওঠেনি। তুই লেবু ছেড়ে আনতে আমার আত্মা সাময়িক মুক্তি পেয়েছে। যদি সেই রাক্ষসী মরে যায়, তবে আমি পুরোপুরি মানুষ রূপে ফিরে আসতে পারবো। আর এই জন্যই সেই ফকির বাবার কাছ থেকে সেই চমৎকারী তাবিজ আনতে হবে। তুমি কোনো চিন্তা করো না মা, আমি ফকির বাবার কাছ থেকে সেই চমৎকারী তাবিজ নিয়ে আসবো। সেই সুযোগ তুই কখনো পাবি না খুকু। মা, মা দেখো কি ভয়ঙ্কর! এই রাক্ষসী এতদিন আমাদের বাড়িতে মানুষ সেজেছিল। কি ভয়ঙ্কর ব্যাপার!
তুই কি ভেবেছিস তোর মেয়েকে দিয়ে ফকির বাবার কাছ থেকে দাবি জানবি আর আমাকে মেরে তুই মুক্ত হয়ে যাবি? তা আমি কখনোই হতে দেব না। আমি এই ঘরের দরজা জাদু মন্ত্র করে বন্ধ করে দিয়েছি। তোর মেয়ে আর কোথাও যেতে পারবে না। রাক্ষসী, তোকে ধ্বংস হতেই হবে। সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। ডাক সৃষ্টিকর্তাকে, দেখি তোকে কে সাহায্য করে। তোর চোখের সামনেই তোর মেয়েকে আমি চিবিয়ে খাবো। মামনি, তোমার নতুন মায়ের খাবার হওয়ার জন্য তৈরি হও। হায়, এ কি হলো? আমি আমি পুড়ে কেন যাচ্ছি? শয়তান রাক্ষসী, এবার যা, তুই ধ্বংস হয়ে যা। বাঁচাও, বাঁচাও আমাকে। আমি আবার ফিরে আসবো। আমি আবার ফিরে আসবো। ময়না খালা, তুমি এসেছো? ময়না, তুমি সময় মতো এসেছো, না হলে কি যে হতো। বেগম সাহেবা, আমার আগেই সন্দেহ হয়েছিল নতুন ম্যাম সাহেবার চালচলন খুব একটা সুবিধের ছিল না। আমি বটতলার ফকির বাবার কাছে গিয়েছিলাম। ফকির বাবা আমাকে এই রাক্ষসীর ব্যাপারে সবকিছু বলেছেন আর এই তাবিজটা দিয়েছেন। তুমি আমাকে বাঁচিয়েছো ময়না। আমি যে এই বাড়িতে আবার ফিরে আসতে পেরেছি, আমি তাতেই অনেক খুশি বেগম সাহেবা। এখন চলুন, সাহেবের কাছে চলুন। হ্যাঁ, চলো চলো, তাই চলো। নিধারামপুর গ্রামে রমেশ আর রামু নামে দুই ভাই থাকত। তাদের দুজনেরই ভাতের হোটেল ছিল। তারা দুজনেই অনেক সৎ এবং ভালো মানুষ। একদিন রমেশকে তার ছোট ভাই রামু বলতে লাগলো, হ্যাঁ, আমাদের ভাতের হোটেল কেমন চলছে বলো তো দেখি। কি আর বলবো বল, একা হাতে তো আর পেরে উঠছি না রে। আর খদ্দেরও তেমন একটা আসে না। আসলে সামনে সোহাগ ভাইয়ের ভাতের হোটেল হওয়াতে তার সাথে টক্কর দিতে পারছি না। তোমাকে টক্কর দিতে কে বলেছে শুনি? তুমি কেন টক্কর দেবে তার সাথে? তুমি তোমার ভাতের হোটেল তোমার মতো ব্যবসা করবে, তোমার খদ্দেরকে তুমি খুশি করবে। কারো সাথে টক্কর দেওয়া লাগবে না, কোনো প্রয়োজন নেই তাতে। আরে আমার ভাতের হোটেলে কি বা পাওয়া যায় বল? শুধু মাছ, মাংস, ডিম, সবজি, ভাত, এগুলো দিয়ে কি আর ব্যবসা করা যায় বল? আচ্ছা, সোহাগদার ভাতের হোটেলে কি কি তরকারি রাখে সে? অনেক রকমের তরকারি পাওয়া যায় তার দোকানে। মাছ, মাংস, ডিম, শীতের সবজি তো বটেই, তার সাথে মাঝে মাঝে অনেক কিছুই হয়। এই কারণে আমার তুলনায় সোহাগদার ভাতের হোটেলের খরিদ্দার অনেক বেশি হয়, বুঝলি? তাহলে তুমি এমন কিছু একটা করো যাতে সুমনদার ভাতের হোটেলে সেটা পাওয়া না যায়। কিন্তু কোন খাবারটা করলে খদ্দের আমার দোকানে আসবে সেটাই তো বুঝছি না রে আমি। আচ্ছা শোনো না, আমাদের গ্রামের কোনো ভাতের হোটেলে তো কুমড়ার বড়ির তরকারি পাওয়া যায় না। আমরা যদি কুমড়ার বড়ির তরকারি বিক্রি করি তাহলে কেমন হবে বলো তো? তা কথাটা মন্দ বলিসনি। আমাদের গ্রামে এখনো পর্যন্ত তো কুমড়ার বড়ির তরকারির হোটেল নেই রে, আর কেউ করেওনি। তাহলে আমরা যদি কুমড়ার বড়ির তরকারি হোটেলে করি তাহলে সেটা একটা নতুনত্ব খাবার হবে। আমার বিশ্বাস এই গ্রামের লোকেরা অনেক পছন্দ করবে। হ্যাঁ, এজন্যই তো বলছি আমি এ কথা। আচ্ছা, তাহলে কুমড়ার বড়ি বানানোর জন্য যা যা লাগবে ওইগুলো লিখে দাও, আমি বাজার থেকে সবকিছু এনে দেব, কেমন? আচ্ছা আচ্ছা। ওইদিকে সাগরদার হোটেলে আসুন আসুন, খেয়ে যান, গরম গরম ভাত খেয়ে যান। অল্প মূল্যে ভাত খেয়ে তারপর নিয়ে যান। একবার খাবেন তো বারবার ইচ্ছে করবে। আসুন আসুন, শাক, ডিম, সবজি যা চাবেন তাই পাবেন। আসুন আসুন, খেয়ে যান এবং নিয়েও যান। আসুন। এই হরিশ, একটু কথা শুনে যা তো। হ্যাঁ বাবু, কি বলবেন বলুন। আজকের ভাতের সাথে কালকে বেঁচে যাওয়া ভাতগুলো মিলিয়ে দিয়েছিস তো? হ্যাঁ বাবু, সে কথা কি আবার বলতে হবে নাকি?
কালকের ভাতগুলো মিশিয়ে দিয়েছি। খদ্দের বাসি ভাত খাচ্ছে নাকি টাটকা ভাত খাচ্ছে সেটা আর বুঝতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে, এভাবে চলতে থাকলে আমাদের ব্যবসা ভালোই চলবে রে। আমাদের মুনাফাও দ্বিগুণ হবে। কিরে হরিশ, কি হলো বাবু? রমেশ আর রামুর ভাতের হোটেল বন্ধ করে কেন রেখেছে? ভাতের হোটেল বন্ধ না করে কি করবে বলুন? ওদের তো মুনাফাই হয় না ব্যবসায়। ওদের ভাতের দোকানে কি বেশি খদ্দের যায় নাকি? কি বলছিস তুই, সত্যিটা কি? হ্যাঁ বাবু, হ্যাঁ। আরে যাক, তাহলে ভালোই হয়েছে। এই গ্রামে আর একটাই ভাতের দোকান, সেটা হলো আমাদের। সমস্ত খদ্দের আমার কাছেই আসবে এখন থেকে। আমি আরো বেশি বেশি ভাত বিক্রি করতে পারবো। হ্যাঁ বাবু, ঠিকই বলেছেন। আর যদি সেই ভাত বেঁচে যায় তাহলে সেগুলো পরের দিন আবার বিক্রি করব। খদ্দেররা ভাত না খেয়েও যেতেও পারবে না, কারণ তাদের কাছে দ্বিতীয় কোনো বিকল্প নেই। হ্যাঁ বাবু, আপনি যা বলেছেন। এবার আমি যাই বাবু, খদ্দেরের কিছু লাগবে নাকি দেখি। ঠিক আছে, তুই এখন যা, কেমন? ওইদিকে জমিদারের কাছে সাগর বলতে লাগলো, তা জমিদার বাবু, কালকে রাতের বৃষ্টিতে আমার কিছু হোটেলের খাবার খেতে ইচ্ছে করছে, সুস্বাদু খাবার। ও আচ্ছা, তা বলে ফেলো দেখি কি ইচ্ছে করছিল তোমার, আমি একটু শুনি। প্রায় প্রতিদিন একই তরকারি খেয়ে বিরক্ত লাগছে, এজন্য একটু ভিন্ন তরকারি খেতে ইচ্ছে করছে। তাহলে তো ভাতের হোটেলে গিয়েই দেখতে পারিস ভিন্ন রকমের তরকারি পাস কিনা। ওগুলো খেয়ে আসতে পারিস তো নাকি? না মানে বাবু, আমি আপনাকে ছাড়া কিভাবে খেতে যাই বলুন? একা যাওয়ার কোনো মানেই হয় না বাবু। হ্যাঁ, তা তো বটেই। আর তরকারির টাকাটা ওটা যে আমাকেও দিতে হয়। তোমার সাথে যেতে তো ভালো লাগবেই। মানে বাবু, ওই আর কি। ঠিক আছে, ঠিক আছে, বুঝেছি। তোর যখন ইচ্ছে করছে চল না একদিন। আজ না হলে কালকে আমরা সোহাগের ভাতের হোটেলে গিয়ে খেয়ে আসবো। বলি কেন ভাতের হোটেলে গিয়ে ভাত খাবে কেন? বাড়িতেই তো ভাত বানানো হয়, ওগুলো খেয়েই দেখো না। আমার হাতের রান্না কি এতই খারাপ? আরে শুনবে তো গিন্নি, কি হয়েছে? এই সাগরের নাকি হোটেলের ভাত খেতে ইচ্ছে করছে, আর সেজন্যই তুমি আমাকে শুধু শুধু ভুল বুঝছো। ও আচ্ছা, তাই বলো। তা সাগর, তুমি শুধু একাই যাবে না আমাকেও নিয়ে যাবে? আরে গিন্নিমা, আমি বাবুকে বলেছি আপনাকে নিয়ে যেতে, কিন্তু বাবু বলল আপনাকে নেবে না। আপনি নাকি এটা ওটা বায়না করবেন, তাই নেবে না। আরে রে 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 রে, কিরে সাগর, তুই দল বদল করে ফেললি? কি বদমাশ রে বাবা, আমাকে শুধু শুধু ফাঁসাচ্ছিস। ওগো গিন্নি, তুমি বিশ্বাস করো, এমন কথা আমি কখনো বলিনি। আমার এসব কথা বলে কি লাভ বলো তো? তার মানে তোমাদের সাথে আমাকে নিয়ে যাচ্ছ, তাই না? একদম ঠিক ধরেছেন গিন্নিমা, আপনি কোনো চিন্তা করবেন না। ওইদিকে রমেশকে রামু বলল, আমি ভাবছি আমিও তোমার সাথে তোমার ভাতের হোটেলে সাহায্য করব। হ্যাঁ, সেটা হলে তো ভালোই হয়। দুজনে মিলে সারাদিন ভাতের হোটেলে ব্যবসা করব। তুই কুমড়ার বড়ি রান্না করে দিবি আর আমি খদ্দের সামলাবো, কেমন? কুমড়োর বড়ি রান্নার জন্য যেগুলো লাগবে লিখে দিয়েছিলাম, সেগুলো বাজার থেকে ঠিক মতো এনেছো তো? হ্যাঁ একদম, সেটা নিয়ে তুই কোনো চিন্তা করিস না, যা বলেছিলি আমি তাই এনেছি। তা দোকানদারকে সব টাকা দিয়ে এসেছো নাকি কিছু বাকি আছে? টাকা কিছু দিয়েছি, আর বলেছি বাকি টাকা পরে দেব। ও কোনো সমস্যা করবে না তো পরে? না না না, দোকানদার আমাকে চেনে। ও আচ্ছা, তোমার হোটেলে পরিষ্কার করার জিনিস আছে তো? ও আমি তোর বলবার আগেই পরিষ্কার করে এসেছি। বেশ, তাহলে ভালোই হলো। আমরা তাহলে কালই আমাদের দুই ভাইয়ের ভাতের হোটেল খুলে ফেলি, কেমন? বাহ, তুই তো দেখছি আমাদের হোটেলের নামও ঠিক করে ফেলেছিস, দুই ভাইয়ের হোটেল। বাহ,
অনেক সুন্দর নাম তো। শুধু তরকারি সুন্দর হলে হবে না তো, হোটেলের নামও সুন্দর হতে হবে। তোর মাথায় এত বুদ্ধি আমি ভাবতে পারিনি। আমি ভাবছি তোকে এতদিন সহকারী কেন করিনি। ছোট ভাইয়ের কথা শুনে এতদিন উন্নতি করতে, এজন্য এতদিন আমার কথা শোনোনি। না রে, এটা আমার খুব বড় ভুল হয়েছে রে। পরের দিন সকালে আসুন আসুন, খেয়ে যান, গরম গরম কুমড়া বড়ির তরকারি খেয়ে যান, ভাত দিয়ে খেয়ে যান। একদম অল্প মূল্যের দারুণ স্বাদের কুমড়া বড়ির তরকারি, না খেলে কিন্তু পস্তাবেন। আমাদের গ্রামের একমাত্র দোকান। আসেন আসেন, খেয়ে যান খেয়ে যান, তাড়াতাড়ি খেয়ে যান, গরম গরম। বলো কি গো রমেশ দা? আরে রমেশ দা, তুমি তাইলে এই গ্রামে ভাতের হোটেল খুলে দিলা নাকি? হ্যাঁ দাদা, আপনি আসুন, একবার খেয়ে দেখুন কুমড়া বড়ির তরকারি কেমন খেতে। সে তো আসতে হইবই বটে, নাই সে কি কোনো উপায় আছে নাকি? আমাদের তো অনেক দিনের শখ, আমাদের গ্রামে একটা কুমড়া বড়ির তরকারির হোটেল হইব। আজকে যখন হাতের কাছে পাইছি তখন অবশ্যই আসমু। হ্যাঁ দাদা, আমি আশা করছি কুমড়া বড়ির তরকারি দিয়ে ভাত খেলে আপনারাও খুশি হবেন। তা রমেশ দাদা, এর দাম তুমি কত করে রাখতাছো? বেশি না দাদা, মাত্র 50 টাকা। আরে বাবা বাবা, আমার জন্য এক প্লেট দাও, খাইয়া দেখি কেমন হইছে। আপনি আসুন, ভেতরে বসুন, আমি দিচ্ছি। বাহ বাহ বাহ, কি মজা! এই কুমড়া বড়ির তরকারি কে রান্না করছে, তুমি নাকি দাদা? রান্না করেছে আমার একমাত্র ছোট ভাই, মানে আমাগো রামু। ওরে বাবা রে, ওর হাতে তো একদম জাদু আছে, সেটা তো জানতামই না এত সুন্দর কইরা রান্না করে। হ্যাঁ হ্যাঁ, রামু আমার বরাবরই খুব সুন্দর রান্না করতে পারে, রান্না বান্নার দিক থেকে অনেক পটুও। একটা কথা জিজ্ঞেস করুন রমেশ দা, কিছু মনে করবেন না তো? না না না, মনে করবার কি আছে, তুমি বলো না কি বলবে। তুমি হঠাৎ কইরা রসগোল্লা, চমচম, দই, মিষ্টি এগুলান বাদ দিয়া ভাতের হোটেল খুললা কেন? আসলে দাদা, রসগোল্লা, দই, মিষ্টি ওগুলো বিক্রি করে বেশ ভালো একটা ইনকাম হচ্ছিল না, আর সবকিছুই তো আস্তে আস্তে পরিবর্তন করতে হয়, তাই না? তা যা বলছো তুমি, আমি তো বেশিরভাগ সময় সোহাগদার ভাতের হোটেল থেকে ভাত নিতাম। সোহাগদার হোটেলে অনেক রকমের তরকারি থাকে। হ্যাঁ, আর আমার আগের হোটেলে বেশিরভাগ খদ্দের ছিল বয়স্ক, কিন্তু তারাও ধীরে ধীরে শারীরিক কারণে আমার হোটেলে আর আসতে পারছে না। এর জন্য আমার হোটেলের লাভও হচ্ছিল না খুব একটা। না না রমেশ দা, যেটা করছো তুমি ঠিকই করছো। সময়ের সাথে জিনিসের পরিবর্তন না করলে ব্যবসা করা যায় না গো। তুমি এই ব্যবসাটা চালাইয়া যাও। আমাগর রামুর হাতে সত্যিই জাদু আছে, অনেক সুন্দর, কোনো কিছুর সাথে তুলনা হয় না। তোমরা পাশে থাকলে অবশ্যই উন্নতি করতে পারবো গো। ওইদিকে হরিশ সোহাগদার কাছে দৌড়ে গেল। আরে কি হলো হরিশ, তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? কি হলো, কি ব্যাপার বল আমাকে। বাবু, আপনি তাড়াতাড়ি ওইদিকে চলুন, একটা ব্যাপার ঘটে গেছে। আপনি তাড়াতাড়ি চলুন বাবু, এক্ষুনি চলুন তাড়াতাড়ি। কেন রে, কি হলো আবার? আমাদের বাসি ভাতের কথা লোকজন জেনে গেছে নাকি রে? না বাবু, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলুন না। ওই দেখুন বাবু। এ কি রে, তুই আমাকে কি দেখাচ্ছিস রে? এজন্যই তো আপনাকে ডেকে আনলাম বাবু। ভাতের হোটেল? এই হোটেল আবার কে খুললো রে? বাবু, আমাদের রমেশ দা আর ওর ভাই রামু মিলে এই হোটেলটা আজকে খুলেছে। একবার দেখুন না কত লোকজন ভিড় করছে। আরে এ তো তাজ্জব ব্যাপার, এরকম কাজ করবে আমি তো ভাবতেই পারিনি রে। এখন কি করবেন বাবু, আমাদের হোটেলে তো একটা লোকও আসছে না ভাত নিতে, সবাই ওই দোকানে যাচ্ছে। দাঁড়া দাঁড়া, আমাকে একটু ভাবতে দে, এভাবে তো হাল ছেড়ে দিলে হবে না। এক কাজ কর, তুই রমেশের হোটেলে চলে যা, এই নে এই টাকাগুলো নিয়ে যা।
হোটেলে খেয়ে সমস্ত তথ্য রমেশের কাছ থেকে নিয়ে আসবি। যা, এক্ষুনি যা। কিন্তু বাবু, রমেশ কুমড়া বড়ি বানানোর পদ্ধতি কিছু বলবে কি? আরে গাধা নাকি তুই? এখনকার দিনে ওই সব পুরাতন হয়ে গেছে। তুই শুধু জিজ্ঞেস করে আসবি কত করে বিক্রি করছে। যা, দেরি করিস না। ওইদিকে জমিদার বাবু তা সগর, আমি মাঝে মাঝে ভাবি তুমি আমার সহকারী না তোমার গিন্নি মায়ের গুপ্তচর। আমি দুটোই বাবু, জমিদার বাবু, আমি দুটোই। আমাকে দুদিকেই খেয়াল রাখতে হয়, না হলে তো আমার উপায় নেই। তুই বেশি কাকে প্রাধান্য দিস, আমাকে না তোর গিন্নিমাকে? দুজনকেই। আমি যেমন গিন্নিমাকে আপনার সম্বন্ধে খবর দিই, তেমনি করে আপনার জন্য সুন্দর একটা খবর এনেছি। তা কি খবর শুনি? আমাদের গ্রামে রমেশ ও তার ভাই রামু আছে না, ও আমাদের গ্রামে ভাতের হোটেল খুলেছে। কি বলছিস রে? এ তো খুব আনন্দের কথা। শুধু আনন্দ পেলেই হবে না, আমাকে আর গিন্নিমাকেও একদিন নিয়ে যেতে হবে, খাওয়িয়ে আনতে হবে। হবে হবে, নিশ্চয় হবে, কিন্তু তুই গিন্নিমার কানে এই কথা তুলিস না যেন। সেটা না তুলে আমি থাকতে পারবো না জমিদার বাবু। ওই যে বললাম না, আমাকে দুইজনেরই খেয়াল রাখতে হয়। মাঝে মাঝে ভাবি তুই জমিদার নাকি আমি। কেন আমার কানে? এটা কি তোমার কোনো অসুবিধে হয়? বাবা, আরে না 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 গিন্নি না, আমি তো সেটা বলিনি। তুমি যখন শুনে ফেলেছো, আর তাহলে কি আর করার। কি বলবে, আসলে তো তোমাকে একটা চমক দেওয়ার ছিল, বুঝলে? অত চমক দিতে হবে না। চমক দেওয়ার নাম করে আমায় না নিয়ে তোমরা পালিয়ে যাবে, তাই তো? না গিন্নি, সেটা কি আর হতে পারে বলো? তাহলে আজকেই আমরা খেতে যাব, আমি আর কোনো কথা শুনবো না। বেশ বেশ, তাই হবে গিন্নি, তাই হবে। ওইদিকে হরিশ রমেশের দোকানে গেল। আরে রমেশ, তুমি নতুন ভাতের হোটেল দিয়েছ? আমি ভাবতেই পারছি না। ভাববার কি আছে হরিশ? তোমার হোটেলের সামনে তো আমি হোটেল দিয়েছি, তুমি তো দেখতেই পাচ্ছ, তাই না? দেখে আর কি হবে দাদা, তরকারির গন্ধে যে আমি আমার হোটেলেই থাকতে পারলাম না, এজন্যই আমি চলে আসলাম। তাই নাকি? তাহলে এসে বসে পড়ো। হ্যাঁ, তা কত করে? তুই আগে খা, তারপর দাম দিস, না হলে তুই দাম জিজ্ঞেস করে এখান থেকে পালিয়ে যাবি, আমি জানি। হরিশ হোটেলের ভেতর গিয়ে বসলো। কিছুক্ষণ পরই রমেশ তাকে খেতে দিল। ও কি স্বাদ! এ স্বাদের কোনো জবাব হবে না। সত্যি দাদা, তোমার তরকারিটা খুব সুন্দর করেছে গো, একদম মন থেকে বলছি। তরকারিটা আমি রান্না করিনি, ওটা রামু রান্না করেছে। ভালো হয়েছে সেটা জানাচ্ছি। একদম দাদা, এই তরকারি লোকে অনেক পছন্দ করবে গো। কিন্তু দাদা, তোমার কাছে একটা অনুরোধ করব আমি। হ্যাঁ বল না। বলছি কি, তোমার কাছে কি কোনো কাজ হবে? তাহলে আমি কাজে ঢুকে পড়তাম। কি? তুই তুই যদি আমার কাজে ঢুকিস, তাহলে তো তোর দাদা খেপে যাবে রে। সোহাগদার হোটেল বেশি দিন থাকবে না, তুমি আমার কথাটা মিলিয়ে নিও। কেন রে? হঠাৎ এমন কথা কেন বলছিস? কেন কেন? বল বল বল। তুমি দেখে নিও, আমি গেলাম গো দাদা, অনেক দেরি হয়ে গেছে। হরিশ সোহাগদের হোটেলে গেল। আর কিছুক্ষণ পর এক বৃদ্ধ লোক বলে উঠল, এসব আমাদের কি দেওয়া হয়েছে? সব ভাত দিয়ে যে গন্ধ ছড়াচ্ছে। হ্যাঁ, আপনি কি বলছেন? আজকে তাজা ভাতে গন্ধ ছড়াচ্ছে মানে? আমার কথা বিশ্বাস না হলে তুমি খেয়ে দেখো বাবু। এই নাও, খাও তুমি। উনি ঠিকই বলেছেন বাবু, কালকের বাসি ভাতগুলো তুমি ওদেরকে খাওয়াচ্ছ। সে কারণেই আমি বলছি, সেদিন ভাতগুলো কেমন খেতে একটু গন্ধ গন্ধ লাগছিল। আমি ভাবলাম আমার জন্যই মনে হয়, আমার রুচি নেই দেখে মনে হয় এমন হচ্ছে। কিন্তু আজ তো দেখছি আমার সন্দেহটাই ঠিক আছে। সত্যি কথা বলি দাদু, সোহাগদা ভালো মনের মানুষ নয়। সোহাগদা শুধু নিজের ব্যবসাটাই বোঝে, কিভাবে মুনাফা হবে সেটাই বোঝে, আর কিচ্ছু বোঝে না।
তুই চুপ কর হরিশ, তোর বড্ড বার বেড়েছে তাই না? তোকে আমার হোটেল থেকে বের করে দেব কিন্তু। আমি আর তোমার হোটেলে কাজ করব না। আমি এই মুহূর্তে তোমার হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। তুমি কি বের করবে আমাকে? ছি ছি সোহাগ, আমরা তোমার হোটেলের বহু পুরনো খদ্দের, আর তুমি আমাদের সাথে এমন করতে পারলে? বলো। আসলে ভুল করে চলে গেছে, ভুল করে আসেনি, তুমি ইচ্ছে করেই করেছ। আমি তোমার হোটেলে আজকের পর থেকে আর আসবো না। আপনি যাবেন না, দয়া করে যাবেন না, তাহলে আমার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। যাবেন না। না না না, ওই ছোট ছেলেটাকে হোটেল থেকে বের করে দিলে তুমি তোমার হোটেলে এক মুহূর্তও নয়। বৃদ্ধ লোকটি চলে গেল। এবার বিকেলের দিকে জমিদার বাবুরা রমেশের হোটেলে এলো। আরে কি সৌভাগ্য আমার! জমিদার বাবু আর গিন্নিমা আমার হোটেল এসেছে। বাহ, কি সৌভাগ্য আমার! হ্যাঁ গো রমেশ, আমাদের এই সাগর জেদ করলো তুমি নাকি নতুন ভাতের হোটেল খুলেছ। সেখানে আমরা বিকেলে নাস্তা করতে যাব, সেই কারণে এলাম রমেশ। আর ভাত হবে তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে। আমি অনেক খুশি হয়েছি আপনারা এসেছেন। আপনারা এসে ভিতরে বসুন। জমিদার বাবুরা ভেতরে এসে বসলো। কিছুক্ষণ পর খেতে দিল। বাহ বাহ, আরে বাহ, তরকারির সেই স্বাদ! এত সুন্দর তরকারি আমি আগে কখনো খাইনি। হ্যাঁ, যা বলেছেন জমিদার বাবু, সত্যি অনেক সুন্দর। তাই এত সুন্দর খাবার কে রান্না করেছে? আমার রামু গো, আমার রামু এই রান্না করেছে। আপনাদের সকলের পছন্দ হয়েছে শুনে অনেক খুশি হয়েছি। না রমেশ, সত্যি আমারও একটু সন্দেহ ছিল যে গ্রামের ভাতের হোটেল আবার কেমন হবে, কিন্তু এখন দেখছি আজ যদি না এতাম তাহলে খুব ভুল করতাম। তাহলে আপনাদের আরেকটু দেই? না না না, গেলাম তাহলে আমরা। এরপর রমেশ দোকান বন্ধ করে বাড়ি চলে এলো। কি গো, দোকানে বেচা কেনা কেমন হলো? প্রথম দিনের ভাতের হোটেলে তো একদম দারুণ বিক্রি হয়েছে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম, নতুন খাবার পেলে সব মানুষ সেটা নেবে, মানুষ আগ্রহ করবে গো। হ্যাঁ, তুই তো কখনো ভুল কথা বলিস না। তাহলে কাল থেকে আরো বেশি করে বানাতে হবে, তাই তো? হ্যাঁ। ও, আর তোর সাথে হরিশও থাকবে তোকে সাহায্য করার জন্য। হরিশ তো সোহাগদার ওখানে কাজ করত। সোহাগদা কিছু বলবে না তো? হরিশ যদি আমার এখানে কাজ করে তাহলে ও আর কি বলবে? তা ঠিকই বলেছ। আচ্ছা, সমস্যা নেই, ভালোই হয়েছে। এরপর থেকে রমেশ তার হোটেল অনেক ভালোভাবে চালাতে থাকে, আর কদিনের মধ্যেই গ্রামে তার অনেক নাম হয়ে যায়।